আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রুমিন ফারহানা। এনসিপির মনোনীত প্রার্থী ড মাহমুদা মিতুকে হত্যার হুমকির অভিযোগ। সার্জিস আলমের বার্ষিক আয় ৯ লাখ টাকা, নেই কোনো বাড়ি গাড়ি। সর্বশেষ জানাবো, পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার খবর বিশ্বাস করছে না ইইউ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রুমিন ফারহানা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এই সময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন। যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনই তিনি বহিষ্কারকে কাকতলীয় নয় বলে মনে করেন। খালেদা জিয়াকে আপোষের নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। তারই চলে যাওয়া দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এটুকুই বলবো। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী বলেন, আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এটা তো এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মঙ্গলবার রুমিন ফারহানা সহ ৯ জনকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট শরিক জমায়েতে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব নেতাকে জোটের প্রার্থী ঘোষণা করেছে। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও আসন্ন ত্রয়োদশ খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। এনসিপির মনোনীত প্রার্থী ডা মাহমুদা মিতুকে হত্যার হুমকির অভিযোগ। ঝালকাঠি ১, রাজাপুর, কাঠালিয়া আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব ডা মাহমুদা মিতুকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে ডা মাহমুদা মিতু লেখেন, আজকেও এই নম্বর থেকে হত্যার হুমকি আসছে। আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হয়েছে। পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে, এই ধরনের কথা বলছে। আপনাদের বিচলিত করতে চাইনি বলে এতদিন জানাচ্ছিলাম না। জোটের আর ইলেকশন করব জানার পর একদম বানোয়াট ও উদ্ভট গল্প বানিয়ে চরিত্র হনন শুরু করেছে। জোটের খবর আওয়ামী লীগের পুচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে। এনসিপির এই মনোনীত প্রার্থী লেখেন, আমি ভয় পাচ্ছি না, বিচলিতও নই, আপনারাও বিচলিত হবেন না। ওদের লেখাগুলো পড়ার দরকার নেই। আল্লাহ ভরসা। আমার স্বামী বলেছে এটা তো শুরু, সামনে এআই ভিডিও, নুড ও এডিটেড ছবি ছড়ানোর চেষ্টাও হতে পারে। দোয়ার আর্জি রইল। এই বিষয়ে জানতে চাইলে ডা মাহমুদা মিতু বলেন, এর আগেও বিভিন্ন সময় নানা ধরনের হুমকি এসেছিল, তবে মনোনয়নপত্র দাখিলের পর এই প্রথম এমন হুমকি এসেছে। তিনি জানান, শুধু হুমকি নয়, তাকে দিয়ে মিথ্যা বদনাম রটানোর চেষ্টাও চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো আইনি সহায়তা নেওয়া হয়নি। তিনি বলেন, প্রতিনিয়ত এই ধরনের হুমকি ধমকি আসছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সার্জিস আলমের বার্ষিক আয় 9 লাখ টাকা, নেই কোনো বাড়ি গাড়ি। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। হলফনামার তথ্যে উঠে এসেছে তার নামে কোনো বাড়ি গাড়ি বা ভবন নেই। হাতে নগদ রয়েছে 3.5 লাখ টাকারও কম। হলফনামা অনুযায়ী সার্জিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে 3,11,128 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ 1 লাখ টাকা। তার নামে 16.50 শতক কৃষি জমি রয়েছে, যা তিনি দান হিসাবে পেয়েছেন। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র 7,500 টাকা, তবে বর্তমানে এর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে 5 লাখ টাকা। ব্যবসা থেকে বছরে তার আয় দেখানো হয়েছে 9 লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর মাস্টার্স ডিগ্রির কথা উল্লেখ করেছেন। হলফনামায় আরও উল্লেখ করা হয়, সার্জিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তনাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ার বাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে 75,000 টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও 75,000 টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। এছাড়া হলফনামা অনুযায়ী তার মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই। 2025-26 অর্থ বছরের আয়কর রিটার্নে সার্জিস আলম মোট আয় দেখিয়েছেন 28,05,000 টাকা। আয়কর নথি অনুযায়ী তার মোট সম্পদের মূল্য 33,73,628 টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন 52,500 টাকা। পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার খবর বিশ্বাস করছে না ইইউ। ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে আক্রমণ করেছে বলে যে খবর এসেছে, ইউরোপ তা বিশ্বাস করতে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার 31 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এটিকে ভিত্তিহীন দাবি বলে বর্ণনা করেছেন। তার মতে, পুতিনের বাসভবনে হামলায় উপস্থাপিত তথ্য কারও গ্রহণ করা উচিত নয়। ক্যালাস বলেন, এটি একটি ইচ্ছাকৃত বিভ্রান্তি এবং এর লক্ষ্য হল শান্তির দিকে প্রকৃত অগ্রগতিতে লাইনচ্যুত করা। এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য এড়িয়ে গিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাবে, তবে সংলাপ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে। পুতিনের বাসভবনে কিয়েভের হামলার পর মস্কো আলোচনার অবস্থান আরও কঠোর করবে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, 28-29 ডিসেম্বর রাতে রাশিয়ার নভগোরোড অঞ্চলে পুতিনের বাসভবনে 91টি ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায় ইউক্রেন, তবে সমস্ত ড্রোন ধ্বংস করা হয়েছে। রুশ নেতার সহকারী ইউরি উশাকভ বলেছেন, পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই হামলার বিষয়ে ফোনে কথা বলেছেন। পুতিন সবচেয়ে গুরুতর প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছেন।